এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি আরেকটি নতুন টপিক নিয়ে, যেটা ইনডোর অ্যান্ড আউটডোর মেথড ইন ফিজিক্যাল এডুকেশান। অর্থাৎ শারীরিক শিক্ষায় যে সমস্ত ইনডোর এবং আউটডোর যে সমস্ত টিচিং মেথডগুলো অ্যাপ্লিকেশান করা হয় কোনো বিষয়কে উপস্থাপন করার জন্য, সেই সমস্ত কিছু ইম্পর্টেন্ট মেথড যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই মেথড নিয়ে আজকে আমাদের এই বিস্তারিত ভিডিও। সবাইকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের আরও অসংখ্য নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও পেতে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের ক্লাস বা আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়ের কিছু সংক্ষিপ্ত আলোচনা, যাতে করে তোমাদের পরীক্ষায় এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা কোয়ারি যদি কিছু থাকে, সেগুলো যাতে, যে সমস্যাগুলো তোমাদের মধ্যে আছে সেই সমস্যাগুলো দূর করার জন্য। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ভেরিয়াস মেথড ইনডোর অ্যান্ড আউটডোর টিচিং ইন ফিজিক্যাল এডুকেশন। অর্থাৎ এই যে আমাদের যে শারীরিক শিক্ষায় মূলত যে টিচিং মেথডগুলো ব্যবহৃত হয়, আমি এখানে বেশ কিছু খুব বেশি টিচিং মেথড আমি এখানে লিখিনি, কতগুলো ইম্পর্টেন্ট মেথড আমি তোমাদের লিখেছি, যেগুলো থেকে তোমাদের বিভিন্ন সময় এমসিকিউ প্রশ্ন তোমাদের আসে, সেরকম দেখে কতগুলো মেথড আমরা লিখেছি। এখন সবার আগে এই ভেরিয়াস মেথডগুলো জানার আগে আমাদের জানা দরকার হোয়াট ইজ টিচিং মেথড। টিচিং মেথডটা কি, শিক্ষাদান পদ্ধতি কি? আগেই বলেছি, শিক্ষাদান পদ্ধতি হলো শিক্ষক মশাই কোনো শিক্ষার্থী বিষয়বস্তুকে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করার যে কৌশল অবলম্বন করে। যে আমি যে তোমাদেরকে পড়ছি, এখন যে বলছি, তোমরা কি মুখ দিয়ে কথা বলছি, মানে কি এই যে লেকচার দিচ্ছি, লেকচার মেথড, এই যে প্রসেসটাকে ব্যবহার করছি, বা কোনো চার্ট, বা এই যে তোমাদের ডিসপ্লে স্ক্রিনে শেয়ার করেছি, কোনো একটা ছবি দেখি আমি বলছি, এই যে পদ্ধতিটাকে ব্যবহার করছি, যার ফলে কি হচ্ছে, আমি যেটা শেখাতে চাইছি সেই শিক্ষণীয় বিষয়বস্তুটা তোমাদের কাছে খুব সহজ সরল হচ্ছে, এবং সেই শিক্ষণীয় বিষয়টা তোমরা খুব সহজে সেই বিষয়টাকে শিখতে পারছো। তার মানে তোমাদের স্পেসিফিক কোনো অবজেক্টিভ সেটা পূর্ণ হচ্ছে। সেটাই হচ্ছে টিচিং মেথড, যে শিল্পী সুলভ দক্ষতার সাথে কোনো শিক্ষণীয় বিষয়বস্তুকে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করার কৌশলকেই টিচিং মেথড বলে। এখন এই ভেরিয়াস টিচিং মেথড এই ইনডোর অ্যান্ড আউটডোরে আছে, সেগুলো আমরা বলার আগে আমরা এই টিচিং মেথডের কতগুলো বৈশিষ্ট্য আমরা জেনে নিই, যে টিচিং মেথড কি একটা পরিকল্পিত এবং সংগঠিত পদ্ধতি, হ্যাঁ, একটা প্ল্যান এবং অর্গানাইজ প্রসেস। আর কি বলেছে, ফোকাস অন অ্যাচিভিং লার্নিং অবজেক্টিভ। এই যে আমি কোনো একটা পদ্ধতিতে কোনো বিষয়বস্তুকে উপস্থাপন করছি, কেন? নির্দিষ্ট কোনো লক্ষ্যকে অর্জন করার জন্য। আর কি করছে, ইট ডিপেন্ড অন কন্টেন্ট, স্টুডেন্ট এজ এন্ড অ্যাভেলেবল রিসোর্স। এই যে আমি যে বিষয়টাকে শেখাবো, সেখানে কি করবে, কোন বিষয়টাকে শেখাতে যাচ্ছি, কাদেরকে শেখাতে যাচ্ছি, তাদের ম্যাচুরিটি লেভেলটা কেমন, তাদের নলেজ, সাবজেক্টের প্রতি নলেজটা কেমন, সেইভাবে কিন্তু সেই বিষয়টাকে ডিপেন্ড করে। ইট ইনক্লুড বোথ থিওরিটিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল। ইয়েস, দুটো বিষয়ের ক্ষেত্রে শেখার ক্ষেত্রেই কাজে লাগে। এক্সাম্পল দেখো আমি এখানে লিখেছি কতগুলো জাস্ট পদ্ধতির নাম: লেকচার মেথড, ডেমনস্ট্রেশন মেথড, ডিসকাশন মেথড, গেম মেথড, প্রজেক্ট মেথড ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা জানো। লেকচার মেথড যেখানে ভার্বালি শুধু লেকচার দেওয়া হয়, আর ডেমনস্ট্রেশন মেথড যেখানে যেখানে কিছু করে ডেমনস্ট্রেট করে কিন্তু সেই বিষয়টাকে শেখানো হয়। ডিসকাশন মেথড যেখানে স্টুডেন্টরাও কথা বলবে, ছাত্ররাও কথা বলবে, দুপক্ষে উভয়ের মধ্যে কথা বলে যখন আলোচনা করে কিছু হয়। গেম মেথড যখন কোনো শিক্ষার্থীদের স্বাধীনভাবে কিছু খেলতে দেওয়া হয়, নিজের স্ব ইচ্ছায় কিছু খেলে যখন কিছু শেখে, যেটা গেম মেথড। প্রজেক্ট মেথড কি, যখন কোনো একটা প্রবলেম শিক্ষার্থীদের সলভ করার জন্য কোনো একটা প্রজেক্ট, কোনো একটা টাস্ক, পার্টিকুলার টাস্ক তাদেরকে দেওয়া হয়, তখন তাদের এগুলো কি, কতগুলো শিক্ষাদানের পদ্ধতি। এবার এই টিচিং মেথড কেন গুরুত্বপূর্ণ, কেন দরকার, কেন দরকার? কারণ দরকার, আমরা যদি বিষয়কে খুব সুন্দরভাবে শিক্ষার্থীদের শেখাতে চাই, যাতে করে শিক্ষার্থীরা সেই বিষয়টাকে খুব সহজ সরলভাবে শিখতে পারে, এবং তাদের ভিতর সেই বিষয়টাকে খুব ইন্টারেস্টিং এবং খুব অ্যাট্রাকটিভ করে তোলার জন্য কিন্তু টিচিং মেথডটা ভীষণভাবে জরুরি। ধরো, গতানুগতিক যদি লেকচার মেথডকে বাদ দিয়ে আমরা যদি কখনো কোনো ডায়াগ্রাম, কোনো ছবি, কোনো পিকচার ইত্যাদি বিষয় যদি আমরা শিক্ষার্থীর সামনে উপস্থাপন করি, তাহলে কি হয়, শিক্ষার্থীদের মধ্যে সেই বিষয়টাকে জানার মধ্যে আগ্রহ বা কৌতূহল তৈরি হয়। তাহলে এটা কি করছে, ইট লার্নিং এফেক্টিভ এন্ড ইন্টারেস্টিং। শিক্ষার্থীদের মধ্যে কি হয়, এটা শেখার আগ্রহ এবং কার্যকারী বৃদ্ধি করে। আর হেল্প করে অ্যাচিভিং স্পেসিফিক অবজেক্টিভ। যার ফলে কি হয়, যখন শিক্ষার্থীর কোনো বিষয়কে শেখার আগ্রহ তৈরি হবে, তাহলে কি হবে, তাদের স্পেসিফিক যে অবজেক্টিভ, যেটা জানার যে প্রচেষ্টা, সেটা বৃদ্ধি পাবে, তাহলে নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সাহায্য করবে। আর কি করবে, স্টুডেন্ট এঙ্গেজমেন্ট, শিক্ষার্থীদের অ্যাক্টিভ পার্টিসিপেশন, অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। আর কি হবে, ইটস সুইটেবল ফর ডিফারেন্ট টাইপস অফ লার্নার। এটা বিভিন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে।
এইবার এই যে শারীরশিক্ষায় বা আমাদের যেটা কারিকুলামে আমরা যে টিচিং মেথড গুলো ব্যবহার করে থাকি মূলত সেইগুলো হচ্ছে কতগুলো বিষয় বা কতগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা সেই মেথড গুলোকে ইনডোর এবং আউটডোরের ক্ষেত্রে আমরা করে থাকি। সেই বিষয়গুলো কি কি কন্টেন্ট, অবজেক্টিভ, স্টুডেন্ট এজ, এবিলিটি, রিসোর্স অ্যাভেলেবেল ইত্যাদি বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু আমরা টিচিং মেথড যখন আমরা কোন ছাত্রদেরকে পড়াতে যাব তাদের কি লক্ষ্য নিয়ে আমি এই কাজটা করতে যাচ্ছি, এই কোন বিষয়টাকে আমি পড়াতে যাচ্ছি, যে কোনো একটা বিষয়ের আমি হিস্ট্রি বলতে যাচ্ছি না কোনো একটা বিষয়ের আমি মেজারমেন্ট বলতে যাচ্ছি, তাহলে প্রত্যেকটা সাবজেক্ট, স্টুডেন্টের এজ, তাদের ম্যাচুরিটি লেভেল, হ্যাঁ, ইত্যাদি বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু এই পার্টিকুলার টিচিং মেথডটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তা যদি আমরা না করি তাহলে কিন্তু সেই শিক্ষণীয় বিষয়টা ফলপ্রসূ হবে না। এখন ধরো আমি যদি তোমাদেরকে একটা অ্যাথলেটিক ট্র্যাক সম্পর্কে যদি বলতে চাই, এখন অ্যাথলেটিক ট্র্যাক সম্পর্কে বলতে গিয়ে আমি যদি তোমাদেরকে ডেইলি এরকম লেকচার দিয়ে অ্যাথলেটিক ট্র্যাক সম্পর্কে বলে যাই, সেই শিক্ষণীয় বিষয় থেকে যদি আমি একটা চার্ট বা ডায়াগ্রাম যদি তোমাদেরকে দেখাই, এই দেখো এই যে তোমাদের অ্যাথলেটিক ট্র্যাক 400 মিটার ট্র্যাক এরকম হয়, এটাকে রেস বর্ডার বলে, এটাকে কার্ভ লেন বলে, এটাকে স্ট্রেট লাইন বলে, এই যে এতগুলো 9টা লেন থাকে, এই সম্পর্কে যদি একটা চার্ট বা ডায়াগ্রাম তৈরি দেখাই তোমাদের, তাহলে কি হবে, তোমাদের মধ্যে একটা জানার কৌতূহল পড়বে, শেখার আগ্রহ পড়বে, যার ফলে কি সেই বিষয়টাকে খুব সহজে তোমরা শিখতে পারবে। তাহলে এই যে টিচিং মেথড কিন্তু কোনো বিষয়ের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। এখন এই যে আমাদের যে সিলেবাস আছে ইনডোর মেথড এবং আউটডোর মেথড। এখন ইনডোর মানে তোমরা ভেবে নিও না ইনডোর মানে আমাদের যে কনসেপ্টটা আছে যে ইনডোর স্টেডিয়াম, সেটা কিন্তু না। ইনডোর মিন্স এখানে ক্লাসরুমের কথা বলা হয়েছে, চার দেওয়ালের কথা বলা হয়েছে। তাহলে ইনডোর মেথড মানে কি, এই যে আমরা কোনো বিষয়কে যখন ক্লাসরুমের মধ্যে শেখাই, মূলত স্পেসিফিক্যালি কোন কোন মেথড গুলো আমরা ব্যবহার করে থাকি। ফার্স্ট দেখো, এক নম্বর হচ্ছে লেকচার মেথড বা লেকচার পদ্ধতি। লেকচার মেথড কি, যেখানে কি করে শুধুমাত্র শিক্ষক কতগুলো বিষয়কে ভার্বালি এক্সপ্লানেশন করে। হ্যাঁ, এই টিচার গিভস ভার্বাল এক্সপ্লেনেশন অফ দ্য কনসেপ্ট, রুলস, থিওরি করে। সেখানে কি করে স্টুডেন্টরা প্যাসিভলি, প্যাসিভলি দেখো ভালো করে শোনো, প্যাসিভলি, কারণ সেখানে স্টুডেন্টদের অ্যাক্টিভনেস খুব কম। অনলি ফর কে বলছে, টিচার কন্টিনিউয়াসলি একটা কিছু কোনো বিষয়ের উপর লেকচার দিয়ে যাচ্ছে, স্টুডেন্টরা চুপচাপ সেই বিষয়টাকে শুনছে, সেটাই হচ্ছে লেকচার মেথড। এর কিছু সুবিধা আছে। সুবিধা কি, সেভ টাইম, ইয়েস, সময় বাঁচে। কভার্স লার্জ সিলেবাস কুইকলি, কারণ এটার মধ্যে কি হয়, যখন লেকচার দেওয়া হয় কোনো অনেক বড় বিষয়কে খুব সহজে অল্প শর্টের মধ্যে বিষয়কে বলে দেওয়া হয়। আর কি হচ্ছে, ইউজফুল বা থিওরিটিক্যাল টপিক, কোনো থিওরিটিক্যাল বিষয়কে পড়ানোর ক্ষেত্রে ভীষণভাবে কার্যকারী। এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ কি, প্যাসিভ লার্নিং। কেন প্যাসিভ লার্নিং, কারণ অনেক সময় আমরা ক্লাসরুমে যখন আমরা কন্টিনিউয়াসলি বকবক করে যাই, কিছু কিছু ছাত্রের মধ্যে কি ইনঅ্যাক্টিভনেস থাকে, তারা চুপচাপ সেটাকে শুনছে, ভান করছে শোনার, কিন্তু শোনে না। তার মানে কি, প্যাসিভ লার্নিং হচ্ছে যেখানে স্টুডেন্টদের অ্যাক্টিভনেস নেই, অ্যাক্টিভ পার্টিসিপেশন, অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট নেই, যে কারণ টিচার কন্টিনিউয়াসলি তাদের কোনো কিছু বিষয়কে বলছে, ছাত্ররা চুপ বোকার মতো সেটা শুনছে। এটা হচ্ছে কি, এই জন্য একে লেকচার মেথডকে প্যাসিভ লার্নিং বলা হয়। আর ক্যান বি বোরিং, ইয়েস, লেকচার মেথড অলওয়েজ ছাত্রদের কাছে বোরিং, কারণ যেখানে এঙ্গেজমেন্টের সুযোগ নেই, যেখানে তোমাকে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে দীর্ঘক্ষণ, তুমি 1 ঘন্টা, ম্যাক্সিমাম 10 মিনিট 15 মিনিট ভালো লাগবে, তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা নিশ্চয়ই ভালো লাগবে না। এখানে কি বলেছে, নো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, এরকম ভাবে সরাসরি বলাটা ঠিক না। নো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, কখনো কখনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন জন্য ভার্বাল এক্সপ্লেনেশনের প্রয়োজন হয়, তার জন্য পুরো এরকম ভাবে খুব একটা অ্যাপ্লিকেশন নেই বললেই চলে, সেটা বলাটা ঠিক। এক্সাম্পল কি বলছে, হিস্ট্রি অফ দ্য অলিম্পিক। এখন অলিম্পিকের হিস্ট্রি যদি আমি ক্লাসের মধ্যে বোঝাতে চাই, তাহলে নিশ্চয়ই অলিম্পিকের তো আমি আর প্রিভিয়াস কোনো এনে তোমাদের দেখাতে পারবো না। হিস্ট্রি বললে সেখানে গল্পের ছলেই তোমাকে লেকচার মেথডেই পড়াতে হবে। ক্লিয়ার? এরপর আছে দেখো ডেমনস্ট্রেশন মেথড। ডেমনস্ট্রেশন মেথড সাথে সবাই পরিচিত। ডেমনস্ট্রেশন মানে কি, অ্যাজ এ টিচার সেই বিষয়টাকে সরাসরি তুমি উপস্থাপন করবে, তুমি করে দেখাবে কিভাবে করে, সেটাই হচ্ছে ডেমনস্ট্রেশন মেথড। সেটাই লেখা আছে, দ্য টিচার ডেমনস্ট্রেট দ্য স্কিল হোয়াইল দ্য স্টুডেন্ট অবজার্ভ কেয়ারফুলি বিফোর অ্যাটেম্পটিং দেমসেলফ। অর্থাৎ শিক্ষার্থীরা কোনো বিষয়কে করার আগে শিক্ষক সেই বিষয়টাকে উপস্থাপন করবে, শিক্ষার্থীরা সেটাকে দেখবে, দেখে সেটাকে শেখার চেষ্টা করবে। এর কিছু সুবিধা আছে। কি সুবিধা আছে, কি ক্লিয়ার ভিজুয়াল লার্নিং, হ্যাঁ, স্পষ্টভাবে সেই বিষয়টাকে দেখা যায়। শিক্ষক তো আগে সেই বিষয়টাকে উপস্থাপন করছে কিভাবে এই কাজটাকে করবে। এর ফলে কি হয়, হেল্পস আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কারেক্ট টেকনিক, সঠিক কৌশল কিন্তু শিক্ষার্থীরা শিখতে পারে বা বুঝতে পারে। কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ কি, এটা কিন্তু একটা টাইম কনজিউমিং।
ইয়েস, সময় সাপেক্ষ লেকচার মেথডে যেটা আমি বললে যত তাড়াতাড়ি হয়ে যেত, সেটা যদি এখন আমি ডেমনস্ট্রেশন করে দেখাই, নিশ্চয়ই সময় সাপেক্ষ। আর কি আরেকটা আছে কি, রিস্ক অফ ইম্প্রপার ইমিটেশন। ইয়েস, টিচার যদি ডেমনস্ট্রেশন করার সময় কোনো প্রকার ভুল করে, সেই ভুলটাই কিন্তু কি হবে, ছাত্রদের মধ্যে সেটা কপি করার প্রবণতা চলে আসবে। কারণ শিক্ষক কি করে, ডেমনস্ট্রেশন মানে কি, ডেমনস্ট্রেশন মানে হচ্ছে অন টাইপ অফ কপি করা, ইমিটেশন করা, অনুকরণ করা। শিক্ষক মশাই এটা করে যে আমি এটা করবো, তাহলে শিক্ষক মহাশয় যদি ভুল করে থাকে, ছাত্ররা কি হবে, সেই ভুলটাকে ইমিটেশন করবে, অনুকরণ করবে, কপি করবে। এটা কিন্তু এই প্রবাবিলিটি কিন্তু ডিসঅ্যাডভান্টেজ গুলো এই মেথডের ক্ষেত্রে আছে। এরপরে যেটা আছে ডিসকাশন মেথড, যেটা হচ্ছে আলোচনা পদ্ধতি। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ এবং খুব একটা গুড মেথড আমরা বলতে পারি। কেন? কারণ এখানে হচ্ছে একে অপরের সাথে তাদের মধ্যে এক্সপিরিয়েন্স শেয়ার হয়, কমিউনিকেশন হয়। ডিসকাশন মানে কি, টিচারও কিছু বলবে, স্টুডেন্টও কিছু বলবে, যার মধ্যে কি হচ্ছে, দুজনের মধ্যে একটা আইডিয়া এক্সচেঞ্জ হচ্ছে। সেটাই বলা যায়, দেখো, টিচার অ্যান্ড স্টুডেন্ট এক্সচেঞ্জ আইডিয়া অ্যান্ড ডিসকাস দেয়ার টপিক টুগেদার। মানে দুজনে মিলে কোনো একটা বিষয়কে সমস্যার সমাধান করার জন্য আলোচনা করবে। এখন এর কিছু অ্যাডভান্টেজ গুলো কি আছে, এর ফলে কি হবে, ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং। হ্যাঁ, শিক্ষার্থীদের মধ্যে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং, তাদের সমালোচনামূলক চিন্তা ভাবনা তাদের মধ্যে গড়ে উঠবে। আর কি ঘটবে, যার মধ্যে এনকারেজ স্টুডেন্ট পার্টিসিপেশন। ইয়েস, স্টুডেন্ট যখন স্টুডেন্টরা কোনো কিছু আলোচনা অংশগ্রহণের সুযোগ পাবে, তার মধ্যে কি হবে, একটা পার্টিসিপেশনের, অ্যাক্টিভ পার্টিসিপেশনের বা অ্যাক্টিভ এঙ্গেজমেন্টের চাহিদা বাড়বে। আর কি হবে, ইমপ্রুভ কমিউনিকেশন। ইয়েস, যখন আলোচনা হবে, একে অপরের সাথে কমিউনিকেট করবে, এক্সপিরিয়েন্স শেয়ার করবে, তখন কি হবে, অলওয়েজ কমিউনিকেশন স্কিল বাড়বে। কিন্তু এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। অসুবিধাগুলো কি কি, টাইম কনজিউমিং। ইয়েস, হ্যাঁ, অনেক সময় কি হয়, যদি এই ডিসকাশন আলোচনা, অনেক সময় দেখি আমাদের আলোচনায় থামছে না, এ বলছে এটা হবে, ও বলছে ওটা হবে। যার ফলে কি হয়, যদি এই ডিসকাশনের মধ্যে টিচারের প্রপার কন্ট্রোল না থাকে, তাহলে কি হবে, একটা অনির্দিষ্ট কালের জন্য কিন্তু এই আলোচনা চলতেই থাকে। হুম, আর এর ফলে কি হয়, অনেক সময় ডোমিনেট বাই অ্যাক্টিভ স্টুডেন্ট, কিছু শিক্ষার্থী কিন্তু তাদের আধিপত্য বিস্তার করতে চায়, যে সে আমি সব জানি, আমি সব পাবো। অন্য অন্য দুর্বল ছাত্রদের উপর কিন্তু তারা একটা প্রভাব খাটাতে চায়। এই একটা ডিসঅ্যাডভান্টেজ কিন্তু আছে। প্রজেক্ট মেথড, হ্যাঁ, প্রজেক্ট মেথড বর্তমান দিনে শিক্ষার্থীদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। যেখানে কি হয়, যে শিক্ষার্থীদের কি হয়, কোনো একটা অ্যাসাইনমেন্ট, কোনো একটা স্পেসিফিক পার্টিকুলার টাস্ক কিন্তু একটা স্টুডেন্ট, একটা টিচারের গাইডেন্সে শিক্ষার্থীর উপর দেওয়া হয়। শিক্ষার্থীরা কি করে, সেই বিষয় নিয়ে কিন্তু একটা নতুন করে একটা প্রজেক্ট বা নতুন করে একটা পরিকল্পনা তৈরি করে। এখন এই যে প্রজেক্ট মেথড, যেটা বর্তমান দিনে কিন্তু মডার্ন এডুকেশন সিস্টেমে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং এর কিছু অ্যাডভান্টেজ আছে, যেটা কি, এই প্রজেক্ট মেথডে কি হয়, শিক্ষার্থীরা খুব একদম ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু স্বাধীনভাবে কিন্তু তারা কিছু নতুন কিছু শেখার একটা চেষ্টা করে। যার ফলে তাদের মধ্যে কি হয়, ইমপ্রুভ রিসার্চ স্কিল। রিসার্চ মানে কি, এটা নতুন কিছু তার মধ্যে যখন শিখছে, স্বাধীনভাবে কোনো কিছু শিখছে, তার ভিতরে কিন্তু জানার কৌশল কিন্তু বৃদ্ধি হয়। বন্ধ করো, বন্ধ করো। এর মধ্যে এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা কি, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে নিড মোর টাইম অ্যান্ড টিচার সুপারভিশন। ইয়েস, এই যে প্রজেক্ট মেথড কিন্তু অলওয়েজ টিচারের সুপারভিশনের প্রয়োজন। কারণ এটা অধিক সময়, সেখানে যদি সঠিক গাইডেন্স না থাকে, তাহলে কিন্তু কি, শিক্ষার্থীরা ভুল পথে পরিচালিত হবে। ক্লিয়ার? এরপরে আছে কি আমাদের অডিও ভিজুয়াল মেথড। অডিও ভিজুয়াল মেথড, যেখানে কি করছে, আমরা বিভিন্ন ভিডিও বা বিভিন্ন চার্ট বা মডেল ইত্যাদি যখন শিক্ষার্থীদের মাধ্যমে শেখাই, তাকেই আমরা কি বলবো, অডিও ভিজুয়াল মেথড। অর্থাৎ যেখানে শিক্ষার্থীরা কিছু দেখবে, এবং কিছু ছবি তারা দেখলো, বা কিছু ভিডিও তারা দেখলো, বা কিছু তারা শুনলো, সেটাই হচ্ছে অডিও ভিজুয়াল মেথড। এখানে কি করছে, তার কিছু সুবিধা কি হচ্ছে, শেখানীয় বিষয়কে খুব আকর্ষণীয় করে তোলে। ইয়েস, আমরা যখন কোনো ভিডিও দেখি, কোনো ছবি দেখি, অবভিয়াসলি আমাদের অ্যাটেনশন কি হয়, কন্টিনিউয়াস লেকচারের সাথে সাথে যদি আমি কিছু ছবি বা ভিডিও দেখাই, তাহলে কি হবে, সেই বিষয়টাকে শেখাটা অনেকটা বেশি শিক্ষার্থীদের কাছে উপযুক্ত হয়ে তুলবে। আর কি হবে, যার ফলে কি হবে, দৃষ্টি ও শ্রবণেন্দ্রিয়কে ব্যবহার করে। হুম, দৃষ্টি মানে কি, যে কোনো কিছুকে দেখছি, দেখার ফলে কি আমাদের দৃষ্টিশক্তি, ভিজুয়াল, যে আমাদের সেন্সারি অর্গান আই, সেগুলো কি হচ্ছে, আমাদের সেই ইন্দ্রগুলোকে আমরা ব্যবহার করে সেটাকে দেখার চেষ্টা করছি। এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, কি হয়, এর জন্য কি হয়, প্রপার আমাদের ইকুইপমেন্টের প্রয়োজন। হ্যাঁ, এবং সঠিকভাবে যদি ব্যবহার না করি, তাহলে কি হবে, মনোযোগ নষ্ট হতে পারে, স্টুডেন্টদের মধ্যে অ্যাটেনশন নষ্ট হতে পারে। তাহলে এইগুলো মূলত ইনডোর ক্লাসরুমের মধ্যে আমরা এই ধরনের মেথড গুলো ব্যবহার করি। এর বাইরে অনেক কিছু হতে পারে। আমরা কমন যে মেথড গুলো আমরা ব্যবহার করে থাকি সাধারণত ইন ক্লাসরুম, সেগুলোকে আমরা বললাম। এইবার আসছে কিছু আউটডোর মেথড, যেগুলো সাধারণত আমাদের প্র্যাকটিক্যাল কোনো অ্যাক্টিভিটি বা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোনো টাস্ক, গেম, স্কিল বা মোটর স্কিল শেখার ক্ষেত্রে আমরা যে ব্যবহার করে থাকি, সেই ধরনের ইম্পর্টেন্ট মেথড গুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে কমন মেথড।
সবাই পরিচিত। কমন মানে কি, এটা আদেশ, আমি শিক্ষার্থীকে কোনো আদেশ দিলাম, অ্যাজ এ হোল সব গ্রুপে সেই কাজটাকে করছে। সেটা কখনো কখনো কি হয়, শর্ট ডাইরেকশনের জন্য হয়, বা কোনো 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 সময় ডাইরেক্ট কমান্ড দেওয়া হয়। হ্যাঁ, শিক্ষার্থীরা যখন কি হয় সরাসরি কোনো ডাইরেকশন মানে কমান্ড দিচ্ছে এবং শিক্ষার্থীরা সেই কাজটাকে ফলো আপ করছে। এর কিন্তু সুবিধা আছে কি, অর্গানাইজ লার্জ গ্রুপ এফেক্টিভলি। আমি যখন কমান্ড দিচ্ছি তখন কি একই কমান্ড সবার জন্য ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে যখন লার্জ নাম্বার অফ স্টুডেন্ট থাকবে তখন কিন্তু এই আউটডোর অ্যাক্টিভিটির ক্ষেত্রে কমান্ড মেথড ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই যে ধরো, যখন তোমরা মার্চিং করো, মার্চিং এ কি আছে, লিডার থেকে সেখান থেকে কমান্ড দিচ্ছে, হ্যাঁ, প্রায়োরিটি অ্যাটেনশন, তাহলে কি সবাই সেই অ্যাটেনশন শোনা মাত্রই কাজটাকে করছে। তাহলে কি লার্জ গ্রুপকে কন্ট্রোল করার জন্য কমান্ড মেথড ভীষণভাবে জরুরি, বা কোনো স্কুল শেখার ক্ষেত্রে। আর কি করেছে, কুইক অ্যান্ড এফিসিয়েন্ট, ইয়েস, কমান্ড দেওয়ার সাথে সাথে দ্রুত এবং কার্যকারিতা হয়। আর কি হয়, মেনটেন ডিসিপ্লিন, ইয়েস, ডিসিপ্লিন বজায় থাকে। এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ কি, যার ফলে শিক্ষার্থীদের মধ্যে কি হয়, ক্রিয়েটিভিটি, তাদের মধ্যে সৃজনশীলের প্রবণতা কিন্তু ধীরে ধীরে না কমতে থাকে। কারণ কি, এখানে শিক্ষার্থী কমান্ড দিচ্ছে, সরি, টিচার কমান্ড দিচ্ছে, শিক্ষকরা সেই কমান্ডকে ফলো। নট সুইটেবল ফর কমপ্লেক্স প্রবলেম সলভিং, ইয়েস, এটা কোনো জটিল কোনো সমস্যা সমাধানের জন্য খুব একটা এটা কমন মেথডটা গ্রহণযোগ্যতা হয় না। নতুন মেথড একটা তোমরা, হিউরাস্টিক মেথড, নট নতুন মেথড, এই মেথডটা তোমরা শুনেছো কিনা জানি না। এখানে হিউরাস্টিক মেথড পদ্ধতির মূল কথা হচ্ছে শিক্ষার্থীরা নিজের সমাধান নিজেই খুঁজে বের করবে। যখন শিক্ষক কোনো একটা প্রবলেম যখন শিক্ষার্থীদের উপর দিয়ে দেবে, শিক্ষার্থীরা কি করবে, সেই প্রবলেমটা নিজেদের চেষ্টায় নিজেই যখন সমাধান খুঁজে বের করবে, তখন তাকে হিউরিস্টিক পদ্ধতি বলা হয়। এটা কিন্তু বর্তমান মডার্ন এডুকেশন সিস্টেমে এই মেথড বা এই লার্নিং কিন্তু ভীষণ কার্যকারী। এখন এর কিছু অ্যাডভান্টেজ আছে। কি অ্যাডভান্টেজ, এর মধ্যে ডেভেলপ প্রবলেম সলভিং এবিলিটি, ইয়েস, কারণ প্রবলেম সলভিং এবিলিটি মানে কি, যে কোনো সমস্যার সমাধান খুঁজে বের করছে, শিক্ষক নিজের চেষ্টায় সেটাকে করছে, তার মানে কি, তার মধ্যে প্রবলেম সলভিং এবিলিটি ডেভেলপ হবে। আর কি হবে, এনকারেজ ক্রিয়েটিভিটি, ইয়েস, তাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি প্রবণতা আছে, সৃজনশীল ক্ষমতা আছে, সেগুলো জাগ্রত হবে। এর কিছু অসুবিধা কি কি আছে, নিড মোর টাইম অ্যান্ড স্পেস, ইয়েস, কোনো একটা প্রবলেমকে সলভ করতে গেলে শিক্ষার্থীদের সেই বিষয়টাকে কি হবে, সেটা সলভ করার জন্য কিছুটা সময় তাদেরকে দরকার, কারণ সেই বিষয়টাকে সঠিকভাবে জানতে। আর কি দরকার, মে কনফিউজ উইকার স্টুডেন্ট, যারা ধরো দুর্বল স্টুডেন্ট, এই যে ধরো ক্লাসে আমরা অনেক ধরনের স্টুডেন্ট পাই, যারা একটু ফাস্ট লার্নার, যারা একটু স্লো লার্নার। ফাস্ট লার্নার যারা, যারা একটু অ্যাডভান্স লেভেলে, তাদের কাছে কি এই মেথডটা কিন্তু ভীষণ কার্যকরী। কিন্তু যারা একটু দুর্বল প্রকৃতির, যাদের শেখার ধরন প্রক্রিয়াটা একটু ধীর গতিতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় তারা এই ধরনের মেথড যখন টিচার যখন শিক্ষার্থীদের উপর প্রয়োগ করে, তারা কিন্তু ভীষণ কনফিউশন হয়ে যায়, কারণ এই ধরনের মেথড পাওয়ার পর। এরপরে আছে আরেকটা হচ্ছে রেসিপ্রোকাল পদ্ধতি। রেসিপ্রোকাল পদ্ধতি মানে কি, এখানে শিক্ষার্থীরা কতগুলো গ্রুপ তৈরি করে, হ্যাঁ, কতগুলো পেয়ার তৈরি করে, এবং যে পেয়ারের মধ্যে আমরা কি করি, একজন সেই কৌশলটাকে করে, বাকিরা কি করে, সেখানে সেই কৌশলটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। এটা অনেক সময় এই যে টিম টিচিং, আমরা অনেক সময় টিম টিচিং এর ক্ষেত্রে এটা মূলত ব্যবহৃত হয়। তোমরা টিম টিচিং নিশ্চয়ই বিপিএড পড়ে এসছো। আর সেখানে কি হচ্ছে, শিক্ষার্থীরা কতগুলো পেয়ার বা কতগুলো কাপেল বা কতগুলো গ্রুপ তৈরি করে দিল, প্রত্যেকটা গ্রুপের একটা করে টাস্ক দিয়ে দিল, যখন সেই টাস্কটা তারা ফলো করে, অন্য গ্রুপের পার্টিসিপেন্টরা তারা কি করে, সেটাকে ভালোভাবে অবজার্ভ করে। এর ফলে কি হয়, সহপাঠীদের কাছ থেকে খুব সহজে শেখা যায়, হ্যাঁ, এর ফলে কি পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ে। আর ডিসঅ্যাডভান্টেজ কি, হ্যাঁ, ঠিকভাবে যদি সঠিক ফিডব্যাক না পাওয়া যায়, তাহলে সেই ভুলটা ভুলই থাকা যাবে। হ্যাঁ, আর রিকোয়ার কি করবে, প্রপার টিচার মনিটরিং, টিচারের যথেষ্ট মনিটরিং হওয়া প্রয়োজন। এরপরে আছে গেম মেথড। গেম মেথডকে বলা হয় অনেক সময় নিজ ইচ্ছা পদ্ধতি বা অ্যাট উইল মেথড। এখানে কি বলেছে, খেলাধুলার মাধ্যমে শেখা, নিজের ইচ্ছার মাধ্যমে শেখা, নিজের ইচ্ছা থেকে সেটাকে করা, যেমন ফান অ্যান্ড মোটিভেট, শিক্ষার্থীদের মজার ছলে কোনো কিছুকে শেখা, প্রমোট করে টিম ওয়ার্ক, দলগত কাজের মানসিকতা তৈরি হওয়া। ডিসঅ্যাডভান্টেজ কি, এখানে ব্যক্তিগত ত্রুটি সংশোধন কম হয়, কারণ এখানে কি স্ব ইচ্ছায় স্টুডেন্টরা নিজের ইচ্ছায় কিছু করছে। হুম, এখানে কি দরকার, লেস অ্যাটেনশন টু ইন্ডিভিজুয়াল কারেকশন, কারণ এখানে নিজের ইচ্ছায় যখন করছে, বিগিনারদের মধ্যে যে ভুলটা থেকে যাবে, সেই ভুলটা কিন্তু আর সংশোধন করা সম্ভব হবে না। ক্লিয়ার।
এরপর দেখো আরেকটা নতুন টার্ম যেটা তোমরা শুনেছো নিশ্চয়ই, সার্কিট ট্রেনিং শুনেছো। সার্কিট ট্রেনিং মেথড ঠিক সার্কিট ট্রেনিং এর মতো স্পোর্টস ট্রেনিং এ এখানে কি করতে হয়, বিভিন্ন স্টেশনে বিভিন্ন ব্যায়ামগুলোকে ভাগ করে দেওয়া হয় এবং শিক্ষার্থীরা যেমন সার্কিট ট্রেনিং সেও যে বিভিন্ন মাল্টিপল এক্সারসাইজ একটা বিভিন্ন ভ্যারাইটিস অফ স্টেশনে করা আছে, সেখানে একটা সেশন শেষ করার পর আরেকটা সেশনে গিয়ে শিখে, তখন তাকে আমরা বলা হয় সার্কিট ট্রেনিং মেথড। এর কিছু অ্যাডভান্টেজ কি, ইমপ্রুভ অলরাউন্ড ফিটনেস, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত রকম বিকাশ ঘটানো সম্ভব, কিপ স্টুডেন্ট অ্যাক্টিভ, সমস্ত স্টুডেন্টদেরকে অ্যাক্টিভ রাখা সম্ভব হয়। ডিসঅ্যাডভান্টেজ কি, হ্যাঁ ডিসঅ্যাডভান্টেজ নিড কেয়ারফুল প্ল্যানিং এন্ড স্পেস, এর জন্য অনেকটা জায়গা দরকার এবং সঠিক প্ল্যানিং দরকার। রিস্ক অফ ফ্যাটিক অফ ওভারডন, রিস্ক অফ ফ্যাটিক এর ফলে দীর্ঘক্ষণ ধরে কাজ চলবে, অনেকগুলো অ্যাক্টিভিটি করবে, যার ফলে কি শিক্ষার্থীর মধ্যে একটা ফ্যাটিক আসার প্রবণতা থাকতে পারে। ক্লিয়ার? এইবার এর আরেকটা মেথড আছে অ্যাসাইনমেন্ট পদ্ধতি, তোমরা নিশ্চয়ই এর সাথে পরিচিত। অ্যাসাইনমেন্ট পদ্ধতি মানে কি, স্বাধীনভাবে কাজ করার জন্য নির্দিষ্ট কোনো কাজ শিক্ষার্থীদের মধ্যে দেওয়া, যে তোমরা একটা টপিকের উপরে এই করে অ্যাসাইনমেন্ট করে নিয়ে আসো। সেখানে কি করবে, শিক্ষার্থীরা নিজের ইচ্ছায় সেই বিষয়টাকে নিজের মতো করে সুন্দর করে কিছু করে নিয়ে আসবে। তারও কিছু সুবিধা অসুবিধা আছে, কি, ডেভেলপ রেসপন্সিবিলিটি, এনকারেজ হ্যাবিট ফরমেশন, ইউজফুল প্র্যাকটিস আউটসাইড দ্য ক্লাস। হ্যাঁ, আর এর ডিসঅ্যাডভান্টেজ কি, রিকোয়ার্ড সেলফ ডিসিপ্লিন, ডিফিকাল্ট টু মনিটর দ্য স্টুডেন্ট প্রোগ্রেস। ক্লিয়ার? এই হলো মূলত আমাদের যে টিচিং মেথড গুলো আমরা ব্যবহার করি। এছাড়া অনেক মেথড আছে, মূলত এগুলো থেকে বেশ কিছু এমসিকিউ মাঝে মধ্যে দুই একবার এসেছে ডেমনস্ট্রেশন মেথড নিয়ে। এখন তোমাদেরকে একটা ছোট্ট আমি একটা প্রশ্ন বলি, এই যে যখন তোমরা, আমরা লেসন প্ল্যান পড়াতে গিয়ে যদিও বলবো, যখন আমরা লেসন প্ল্যান করি সেখানে আমরা বারবার বলি যে হোল পার্ট হোল মেথড। এখন এই যে হোল পার্ট হোল মেথড, তাহলে কি করছি, ফার্স্ট কোনো মেথডটাকে আমরা কি করছি, সেটাকে হোল মেথডে আমরা শেখাচ্ছি, পুরো মেথডটাকে ডেমনস্ট্রেশন করলাম, তারপরে সেটাকে পার্ট বাই পার্ট আমরা মেথডে আমরা যাই। কিন্তু তোমরা কি বলতে পারবে এমন একটা মেথড বা এমন একটা টেকনিক যেখানে সেই টেকনিকটাকে পার্ট বাই পার্টে ভাঙা যায় না, যেখানে হোল মেথডে সেটাকে করানো হয়, এমন একটা টেকনিক তোমরা কি বলতে পারবে? আছো কেউ বলতে পারে, বলো। কেউ একজন রেসপন্স তো করো। স্যার মার্চ পাস্ট হবে। মাঝ পাশে কি তুমি হোল পার্ট হোল মেথড সেটাকে ভেঙে ভেঙে দেখাতে পারো না, যে স্টান্স এক্সিকিউশন ফলো থ্রু বা পড়ানো সাবধান, যাবে। এমন কোন একটা টেকনিক যেখানে তুমি জিমন্যাস্টিক স্যার বলছি, লং জাম্প। লং জাম্পে বলো। হ্যাঁ, লং জাম্প হতে পারে স্যার। হ্যাঁ, লং জাম্পের যে উম, পদ্ধতিগুলো রয়েছে। বেশ কিছুটা কাছাকাছি গেছো, কোন পদ্ধতি, কাবাডি। কোন ফেজটাকে গেছো লং জাম্পের বলো তো? টেক অফ না আফটার টেক অফ? টেক অফ। টেক অফ কেন, টেক অফ কি তুমি সেটাকে দেখাতে পারবে না? টেক অফের পরে। টেক অফ এর পরের স্টেজ, টেক অফের ফ্লাইং, পরে ফ্লাইং ফেজ যেটা থাকে, ল্যান্ডিং। হ্যাঁ। ফ্লাইং ফেজ সেটাকে কি তুমি পার্ট বাই পার্টে ভাঙতে পারবে? এই প্রশ্নটা কিন্তু আহ, অনেক সময় ইন্টারভিউতেও জিজ্ঞাসা করে, অনেক সময় পরীক্ষায়ও আসে। তারপরে জিমন্যাস্টিক্সে হবে, হাই জাম্পে হবে, সুইমিং এর পোল ভল্টের ক্ষেত্রে হবে, সুইমিং এর ক্ষেত্রে হবে। ক্লিয়ার? চলো বেশ,